দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি প্রতিভা বসুর লেখা একটি গল্প বিয়ে এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প বিয়ে। বৈশাখ মাসের আকাশ মুহূর্তে ভরে গেল কালো মেঘে। প্রবল একটা হাওয়া দিয়েই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। মেয়েরা যে যেখানে ছিল সবাই ছুটে এসে জুটল ঘরের মধ্যে। কেউ কেউ দৌড়ালো জানলা বন্ধ করতে, কেউ আবার অকারণে চেঁচাতে লাগলো, যেন একটা উল্লাসের ধারাপাত হলো তাদের মধ্যে। তারপর সুস্থির হয়ে যখন সবাই একসঙ্গে বসলো, তাদের মধ্যে একজন বলে উঠল, মালতী, মালতী কই গেল? যখন মেঘ দেখলাম তখন তো দাঁড়িয়েছিল ভিজিটার্স রুমের দরজায়। আশ্চর্য মেয়ে, সত্যি নিশ্চয়ই বেরিয়ে পড়েছে। একদিন মিস মণ্ডলের খিঁচুনি শুনলেই তবে ঠান্ডা হবে ও। না সখী, এক গা জল দিয়ে অঙ্গভঙ্গি সহকারে মালতীর প্রবেশ। বৃষ্টি নামলো, ক্যা মজা, তাই ছুটলুম আনতে গজা। এই দেখ। বুকের কাপড়ের ভিতরে সযত্নে জল বাঁচিয়ে রাখা একটি মস্ত শালপাতার ঠোঙা বার করল সে। তারপর মুটুর মুটুর করে খেতে আরম্ভ করে দিল। হ্যাঁ তাই বল, ওরে রাক্ষসী, আমাকে দে। বারে, তুই তো সব খেলি। চমৎকার, বেঁচে থাক মালতী। সমবেত কণ্ঠে নানা রকম ছোট ছোট ভাষা বুদবুদ করল খানিকক্ষণ। তারপরেই অত বড় ঠোঙাটি এক্কেবারে শূন্য। দীর্ঘশ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে মালতী বলল, সখী, ভালো হলো নাকি? খুব ভালো হলো। একটি মেয়ে জড়িয়ে ধরল তাকে। অবশিষ্টাংশটুকু চিবোতে চিবোতে আরেকটি মেয়ে তারিফ করল, তেওয়ারির বউটা কি চমৎকার গজাই না ভাজে। হ্যাঁ। অন্য একজন শুয়ে পড়ল হাত পা ছড়িয়ে। তারপর সকলেই বসে দাঁড়িয়ে হেলান দিয়ে নানান ভঙ্গিতে গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। অনেকক্ষণ পর মালতী বলল, ঘ্রাণেন অর্ধ ভোজনাং, গজা গজা বলেও তো অনেকক্ষণ ধরে গজা খেলি, এবার দরকারি কথাটা শোন। ওরে বাবা, তোর আবার দরকারি কথা হলো কবে থেকে? আমি কাল পাটনা যাচ্ছি। পাটনা কেন? একটি বাঙাল মেয়ে টেনে বলল। কোন কম মেয়ে? আমার পিতৃদেব শ্রীযুক্ত অবনীমোহন। তোর বাবা লিখেছেন যেতে? চিঠিতে তো তাই পড়লুম। দেখি। দেখবি আবার কি? লেখা আছে, আমার অতি যোগ্য অতি বিদুষী একমাত্র কন্যা, পত্রপাঠ তুমি চলিয়া আইসো। আর মাতলা দিয়ে লিখেছেন, মা মালু, নয়নের কণ্টক আমার, জীবনের জঞ্জাল আমার, যদি না আইসো তাহা হইলে। ফাজিল। ফাজিল, তোদের বিশ্বাস হলো না? না না, পাটনা যেতে হবে না এখন তোকে। পিতার আজ্ঞা লঙ্ঘন করা অতীব অন্যায় সখী। তোর পিতারই বা এত জরুরি আজ্ঞা কেন বলতো? নিশ্চয়ই আমার বিয়ে। বিয়ে? বিয়ে, সেই জন্যই তো বলি। দেখো সখা, ফস করে কিছু বলো না। ভালো যদি বাসো তবে কেন করো ছলনা? মালতী সুর করে গানটা আরম্ভ করে দিল। হঠাৎ সমস্ত ঘরটি সচকিত করে মিস মণ্ডলের পদধ্বনি শোনা গেল। বড় মাথায় ছোট খোপা নিয়ে
ছোট পায়ের পাতায় বৃহৎ শরীর ধারণ করে থপথপ করতে করতে এলেন তিনি। মালতী। আজ্ঞে। নতমস্তক। তোমার বাবার জরুরি চিঠি এসেছে। আজ্ঞে। তিনি লিখেছেন। আজ্ঞে। তিনি লিখেছেন যে আমি যেন অনুমতি দিতে দ্বিধা না করি। আজ্ঞে। দ্বিধা না করে কালই রওনা করে দিই। আচ্ছা, প্রস্তুত থেকো। আচ্ছা। মিস মণ্ডল আবার থপথপ করে চলে গেলেন। মেয়েরা একটু অপেক্ষা করে হাসিতে ফেটে পড়ল এ ওর গায়ে। হাওড়া স্টেশন। হরেক রকম মানুষের হরেক রকম কণ্ঠস্বর, ইঞ্জিনের কর্কশ আওয়াজ, হুইসেল, বাঁশি, ভিড়, সব কিছু অতিক্রম করে মালতী একখানা মেয়েদের সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে এসে কায়েমি হয়ে বসল। কুলি সহাস্যে এবং সানন্দে 1 টাকা বকশিস পেয়ে বিছানা করে দিল পরিপাটি করে। খাবার এনে দেবে কিনা জিজ্ঞেস করল। তারপর এক তাড়া খেয়ে ছিটকে অনেক দূরে সরে পড়ল। জানলা দিয়ে এবার মুখ বার করল মালতী। 2 চোখে শিশুর কৌতূহল নিয়ে চেয়ে রইল বাইরে। তারপর ঘণ্টা পড়ল, নিশে নড়ল, হুইসেল বাজিয়ে হেঁটে গেল গার্ড। গাড়ি চলতে লাগলো। তখনও প্ল্যাটফর্ম ছাড়েনি। একটি যুবক ছুটতে ছুটতে এসে লাফিয়ে উঠল সেই পাদানিতে। হাতে ঝোলানো ছোট সুটকেসটি ছুঁড়ে দিল ভিতরে। তারপর হাতল ঘুরিয়ে ঢুকল নিজে। ঢুকেই সন্ত্রস্ত হয়ে পড়ল। ও, এটা মেয়েদের গাড়ি। অত্যন্ত হতাশ ভঙ্গিতে সুটকেসটি আবার হাতে তুলে দরজার হাতল ঘোরালো। মালতী হঠাৎ এরকম চলন্ত ট্রেনে যুবকটিকে উঠতে দেখে ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করছিল, কিন্তু তখনই আবার তাকে নামতে উদ্যত দেখে ঈষৎ চাঞ্চল্য বোধ করল। করছে কি লোকটা? পড়ে মরবে যে। এ কি, ট্রেন চলছে যে। বলতে বলতে ভালো করে তাকালো সে যুবকটির দিকে। মুহূর্তে তার চোখ চিকচিক করে উঠল। একটু বিস্ময়, একটু আনন্দ, একটু মজা, যেন বিগত দিনের কোনো কৌতুকের অস্পষ্ট সৃষ্টি। সব কিছুর সমন্বয়ে মুখের ভাব তার কেমন যেন হয়ে উঠল। ঈষৎ লঘু কণ্ঠে বলল, আত্মহত্যা করবেন নাকি? আগে পুরো লেন্সের চশমাটিতে আলোর ঝলক লাগলো। ট্রেন তো চলছে। হ্যাঁ, তাহলে নামছেন কেন? অত্যন্ত কুণ্ঠিত ভঙ্গিতে সেই হাতলের উপরেই হাত রেখে দাঁড়িয়ে রইল ছেলেটি। একটু পরে বলল, আগে আমি আসলে জানতাম না এটা মেয়েদের গাড়ি। জানলেন বলেই বুঝি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন? না, তা না, অপ্রস্তুত গলায় যুবকটি বলল। আসলে মেয়েদের গাড়ি কি না? মালতীর হাসি পেল, কিন্তু মুখ সে গম্ভীর রাখল। তা মেয়েরা তো আর বাঘ ভাল্লুক নয়। না না। তাহলে ঝুলে না থেকে বসতেও তো পারেন, আপনার অনুমতি পেলে। বলতে বলতে সামনের বেঞ্চির ওপর অতি সন্তর্পণে এসে বসল সে। একটু স্বস্তির রেখাপাতও হলো মুখে। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে মুছতে বাইরের দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, গার্ড এসে ফ্যাসাদ না করে। না, গার্ডেরও তো কাজ নেই যে চলন্ত ট্রেনে উঠে এসে আপনাকে শাসন করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ? মালতী ভুরু কুঁচকাল। ধন্যবাদ কেন? গাড়ি বানালো ইংরেজ, টিকিট কাটলেন আপনি, আর ধন্যবাদ পাবো আমি? বাহ, এটা যে মেয়েদের গাড়ি। না না। মাথা নেড়ে মালতী আপত্তি জানালো। ওসব মেয়েদের কামরা, মেয়েদের সিট, মেয়েদের পার্ক, মেয়েদের দোকান, এসবের মধ্যে আমি নেই। মেয়েদের আবার কি? মেয়েরা কি কোনো আলাদা জগতের জীব নাকি? না, ঠিক তা বলিনি। ছেলেটি একটু দিশেহারা বোধ করল। তবে আর কি,
হঠাৎ মালতী কথাবার্তা চুকিয়ে দিয়ে মস্ত মোটা একটা বই খুলে মুখের ওপর আড়াল করল। যুবকটি কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর গুছিয়ে বসে সুটকেস খুলে সেও বার করল মোটা নীল রঙের একটি বই। সময় কাটতে লাগলো নিঃশব্দে। ট্রেনের আওয়াজ দ্রুত হলো। খানিক পরে, আপনি কতদূর যাবেন? বইয়ের আড়াল থেকেই প্রশ্ন করল মালতী। বই থেকে মুখটি ঘোরালো ছেলেটি। তার চোখের ভাবে বোঝা গেল সত্যিই সে মগ্ন হয়ে পড়ছিল বইয়ের অক্ষর। কিছু বলছেন? না, বলছিলাম যে এর পরের স্টেশনে নেমে যাবেন তো। হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু একটু রসিকতার লোভ সংবরণ করতে পারল না যুবকটি। বইটি বন্ধ করে পাশে রেখে বলল, নেমে যাব কেন? কেন মানে, এটা তো মেয়েদের গাড়ি। তাতে কি, আপনি তো আর সেসব মানেন না। না, তবে তবে গার্ড আপনাকে নামিয়ে দিয়ে সেই বসে যাবে পাহারায়। অন্তত আপনি যতক্ষণ ছিলেন ততক্ষণ তো নিশ্চয়ই। মুখের উপর থেকে বই সরালো মালতী। তার গৌরবর্ণ মুখ হাসির আভায় উজ্জ্বল বিন্দু বিন্দু ঘামে চিকচিক করছে কপালের ওপর। যুবকটি এতক্ষণে পরিপূর্ণ দৃষ্টিতে দেখল মালতীকে। প্রায় অন্ধ দৃষ্টি অনেকক্ষণ স্থাপিত করে রাখল সেই মুখের ওপর। তারপর মুখে একটা হাসির আভা ফুটল। পরিহাসের সুরে বলল, তাতে তো বড় ভাবনার কথা। শেষে কি গার্ডের গার্ডগিরি করবার জন্য আবার আমাকেই থাকতে হবে? অতএব পরের স্টেশনে আপনি নামবেন না। না, তবে থাকুন। অত্যন্ত উদাসভাবে মালতী আবার বইয়ের পাতায় চোখ রাখল। একটু চুপচাপ। বই পড়ছেন? ছেলেটি বলল। দেখতেই তো পাচ্ছেন। খুব বই ভালোবাসেন বুঝি? খুব। আমিও ভালোবাসি, কিন্তু সজীব সঙ্গী কাছে থাকলে বইয়ে আমার মন বসে না। এবার বইটা আঙুলে বুঝিয়ে মুখ ফেরালো মালতী। আপনার ওই বইটা বোধহয় ইউজিন ও নীলের নাটক। আজ্ঞে, মার্কো পোলোকে কেমন লাগছে? ওটা তো একটা হতচ্ছাড়া। আপনিও তাই। বইয়ে পুনঃ মনঃসংযোগ। এ কিন্তু আপনার খুব অন্যায়। অন্যায়টা কি? আমি কেন মার্কো পোলো হতে যাব? হলে আমি কি করব? এদিকে তাকান। বলুন না, শ্রবণ তো কানের ধর্ম, চোখ দিয়ে তো শুনি না। বেশ, তাহলে কর্ণপাত করুন। আমি ওরকম নই, বরং আমারই সেই চীনের রাজকন্যার দশা। চোখ তুলে বলল মালতী। বসতে দিলাম, মেয়েদের কামরায় থাকতে দিলাম, ধন্যবাদও নিলাম না, আর তারপর আপনি কি করলেন? না, বইয়ের মধ্যে আত্মনিবেদন, অন্তত একটা কৃতজ্ঞতাও থাকা উচিত ছিল। ছি ছি ছি, এও নাকি বিশ্বাসযোগ্য? আপনি বসে আছেন মুখোমুখি গদিতে, আর আমি বসে আছি ও নীলের নাটক নিয়ে। না দেবী, আমি ওটার আড়ালে আপনার করুণার জন্যই প্রার্থনা করছিলাম। যুবকটি যুক্তকর হলো। মালতী এবার সমস্ত গাম্ভীর্য ভুলে হেসে ফেলে হাতের পাতায় মুখ ঢাকল। মালতী দেবী, অত্যন্ত গম্ভীর গলায় এবার ডাকল যুবকটি। তাহলে আমাকে চিনতে পেরেছেন? তা কি আপনি বোঝেননি? না, নিশ্চয়ই। তাহলে আমার ভাগ্য। ও, রাগ। কিন্তু আপনি তো জানেন আমার দৃষ্টিশক্তি অতি ক্ষীণ। খুব ভালো করে না তাকালে আমি মুখ বুঝতে পারি না। বলাই বাহুল্য, আপনি ছাড়া এমন তাকাবার যোগ্য মুখও তো ভূভারতে বেশি নেই যে অনর্থক সেদিকে দৃষ্টিপাত করে সময় নষ্ট করব। তাই এই 5 বছর পরে, হ্যাঁ
5 বছর কি কম দীর্ঘ? নগণ্য মানুষদের মনে রাখার পক্ষে তো প্রায় অনন্তকাল। তবেই দেখুন তো, অনন্তকাল পর্যন্তই আমি যাকে মনে রেখেছি সে আমার কাছে কেমন করে নগণ্য হয়? থাক থাক, মালতী বই পড়তে উদ্ধত হলো। ছেলেটি একটু চুপ করে থেকে বলল, তাহলে বইই পড়বেন? তাছাড়া আর কি করা যায়? একসময় তো আপনিই বলেছিলেন যে সমস্ত জীবনই আমার সঙ্গে গল্প করে কাটানো যায়। মালতীর মুখ এ কথায় আরক্ত হলো। 5 বছর আগের দিনে ফিরে গেল তার মন। আলো ঝলকিত ভিড়াক্রান্ত বিয়েবাড়ি, সানাইয়ের অবিশ্রান্ত মন ভুলানো সুর, খাওয়া দাওয়া হই হল্লা, খালের ঘাটে হাউসবোট বাঁধা, সুবেশ সুন্দর তরুণ বরযাত্রীর সমাবেশ। অর্থাৎ দেশের বাড়িতে মহা সমারোহে তার এক জ্যাঠামশাইয়ের মেয়ের বিয়ে। ছুটিতে সেবার দেশে গেছেন তার বাবা। তার আগে মালতী দেশ দেখেনি। ম্যাট্রিকুলেশন পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই প্রস্তাব তুলেছিল, আর সেখানে গিয়ে তার এত ভালো লেগে গেছিল যে এখনও মনে হয় সমস্ত জীবনের সকল আনন্দ একসঙ্গে করলেও সেই আনন্দের বুঝে তুলনা হয় না। এই মানুষটির সঙ্গে তার সেই সময়ই পরিচয়। এ কথা বললে সত্যের অপলাপ হবে না যে মালতী মাত্র 3 দিনের পরিচয়েই একটু যেন দুর্বল হয়েছিল তার প্রতি। আর এই যুবক, এর কথাও মালতী জানে বই কি। সম্পর্কটা মধুর, দিদির দেওর, অতএব হাস্য পরিহাসে বাধা ছিল না। কিন্তু মাত্র 3 দিনেই তারা যেন একটু বেশি কাছাকাছি হয়ে পড়েছিল। তারপর সব চুকিয়ে ভগ্নিপতি যখন সদল বলে চলে গেলেন, তখন চিলেকোঠার ছাতে 2 হাঁটুতে মুখ গুজে সে যে কত কেঁদেছিল। কি ভাবছেন? মালতী সচকিত হলো। একটু ভারী গলায় বলল, বিয়েবাড়ির কথা ভাবছিলাম। হয়তো চিন্ময়ও ভাবছিল সেই কথা। মালতীর কথায় চোখে চোখে একটা প্রশ্ন বয়ে গেল তাদের দুজনেই চুপ। মালতী যখন পৌঁছালো প্রায় রাত। অবনীবাবু নিজে স্টেশনে আসতে পারেননি, এসেছে পুরনো চাকর ভজহরি। মালতীর সঙ্গে সঙ্গে চিন্ময়ও নেমে দাঁড়ালো, কিন্তু তক্ষণই আবার উঠতে হলো তাকে। গাড়ি বেশিক্ষণ দাঁড়ালো না। তাহলে মঙ্গলবারই ফিরছেন? মালতী প্রশ্ন করল। আপনিও আসুন না সে তারিখেই। চেষ্টা করব। বাধা দিয়ে চিন্ময় বলল, ইচ্ছেটা তো আপনার হাতে, দয়া করে সেইটাই প্রয়োগ করবেন। ভজহরি তাড়া দিল, দিদি চলো। এই যে, আচ্ছা আচ্ছা, আশা করি মনে থাকবে। গাড়ির চাকার শব্দে মালতীর জবাব হয়তো ছেলেটি শুনতে পেল না। যত দূর দেখা গেল কেবল হাত নাড়ল করুণ মুখে। একসময় শূন্য প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মালতী। মেয়েকে দেখে অবনীবাবু ভীষণ খুশি। একটু একটু জ্বর হয়েছে 2 দিন থেকে, তাই নিয়ে ওঠা হাঁটা করতে লাগলেন। হাঁকে ডাকে অস্থির করলেন সকলকে। রাত্রিতে মার বুকের তলায় ঠিক ছোট্ট মেয়ের মতন করে ঘুমোলো মালতী। পরের দিন আসল কথা পারলেন তারা। তোমার বিয়ে স্থির করেছি, কথাটা অবনীবাবুই বললেন। বিয়ে? বুকের মধ্যে কেমন যেন লাফিয়ে এলো কথাটা। হ্যাঁ মা, অত্যন্ত সুপাত্র। না বাবা, মালতী আঁতকে উঠে বাধা দিল। কেন? কণ্ঠস্বরে দৃঢ় প্রত্যয় নিয়ে বলল, আমি এখন বিয়ে করব না। মালতীর মা মেয়ের কথায় আশ্চর্য হলেন। কি বলিস তুই? বিয়ে না করে করবি কি? না মা, ছেলে মানুষই করবি না মালু। মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে একদিন হবেই, কিন্তু এমন চমৎকার পাত্র। তা হোক। মালতী,
না মা, এ তো দেখছি মহা মুশকিল। আচ্ছা তুমি চুপ করো। অবনীবাবু স্ত্রীকে থামিয়ে দিয়ে মিষ্টি কথায় মেয়েকে বোঝাবার চেষ্টা করলেন। তুমি তো মা বুদ্ধিমতী। বুদ্ধিমতী না হাতি, পেছন থেকে ছোট বোন প্রণতি বলে উঠল। আমি হলে কখন রাজি হয়ে যেতাম। প্রণতির কথায় একটা হাসির ছেদ পড়ল। তখনকারের মতো বেঁচে গেল মালতী, কিন্তু রেহাই হলো না তাতে। অবনীবাবু হাল ছেড়ে দিলেও তার মা লেগে রইলেন পিছনে। শেষ পর্যন্ত একটা রাগারাগি কান্নাকাটির মধ্যে সপ্তাহটা শেষ করে ঠিক মঙ্গলবার দিন রওনা হয়ে গেল মালতী। অবনীবাবু আর প্রণতি স্টেশনে এলেন। অন্যান্যবার মাও আসেন। এবার তিনি মুখ ভার করে বাড়িতেই রইলেন। যথাসময়ে ট্রেনটি এসে পৌঁছতেই মালতীর চোখ উচ্ছ্বসিত হয়ে উঠল এবং কোনো এক সেকেন্ড ক্লাস কামরা থেকে আরও একজোড়া ব্যগ্র চোখের দৃষ্টি মিলতে তার দেরি হলো না। প্রথমটা লক্ষ্য করেননি অবনীবাবু। চিন্ময় নিজে থেকে নেমে এসে দাঁড়ালো। আমাকে চিনতে পারছেন না? অবনীবাবু দৃষ্টি ব্যাকুল হলো। একটু অপ্রতিভ হয়ে বললেন, আমি তো ঠিক। বিকাশদা আমার মামাতো ভাই। আপনার ভাইজির সঙ্গে তার। হ্যাঁ? হঠাৎ অবনীবাবুর মুখটা যেন এতখানি হাঁ হয়ে গেল। তবে তুমি চিন্ময়, নরেনবাবুর বড় ছেলে? আজ্ঞে। তবে তুমি মালতীর ছোট বোন তিরিক করে দিদির কানের কাছে মুখ আনল। দিদি, ফিসফিসিয়ে উঠল তার গলা। এই তো ছেলে, এর সঙ্গেই তো। গাড়ি ছাড়বার শেষ ঘন্টা বাজল। বাধা পড়ল কথায়। উঠুন উঠুন। চিন্ময় মালতীকে তাড়া দিয়ে উঠিয়ে নিজে উঠে পড়ল গাড়িতে। ঝিকঝিক করে চাকা নড়ে উঠল। হতভম্ব হয়ে অবনীবাবু দাঁড়িয়ে রইলেন। চলন্ত গাড়ি থেকে মুখ বার করে চিন্ময় তার কন্যাকে নিরাপদে পৌঁছে দেবার প্রতিশ্রুতি নিল। মালতীর ছোট বোন হাসি মুখে দিদির সঙ্গে দৃষ্টি বিনিময়ের চেষ্টা করল, আর মালতী স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে রইল প্ল্যাটফর্মের দিকে। স্টেশন ছাড়িয়ে গেল। চিন্ময় বলল, চাদরটা বিছিয়ে দিই? থাক। কি হয়েছে, মন কেমন করছে? তবে তো কদিন থেকে এলেই পারতেন। মুখের উপর চকিতে পলকপাত না করে দৃষ্টি নামাল মালতী। আমার না হয় চাকরি, খুব ভালো মানুষের মতো বলল চিন্ময়। মঙ্গলবার না ফিরলেই নয়। আপনার তো আর সেই প্রয়োজন নেই। মালতী চুপ। তা আর কি করবেন, এসেই যখন পড়েছেন, উঠুন, সুজনিটা বিছিয়ে দিই, ভালো হয়ে বসুন। থাক না, সে কি হয়? চিন্ময় নিজের বালিশে জড়ানো সুজনিটা বিছিয়ে দিল। বালিশটা ঠিক করে দিয়ে বলল, একটু প্রসন্ন হন। এই অভাজন যে নিতান্তই আপনার কৃপাপ্রার্থী। ইস! মালতী উঠে বসল বিছানায়। আপনি? আমিও বসবো বই কি। মুখোমুখি গদিতে গিয়ে বসল চিন্ময়। বারে, রাজ্যপাট কি আমার জন্য ছেড়ে দিলেন? আপনার চাদর, আপনার বালিশ। রাজ্যপাট বলেন কি? জীবন দিলেও কি আঁশ মেটে? তা বটে। আচ্ছা মালতী দেবী, এই 5 বছর আমাদের তো আরও একবার দেখা হলেও পারত, কেন হয়নি বলুন তো? সময় মতোই সব হয়, কিন্তু আপনার বিয়ে ঠিক করতে যাওয়াটা এবার ব্যর্থ হলো কেন? কথাটা ফস করে বলে ফেলল মালতী। তারপরেই কানটা গরম হয়ে গেল। অবাক হয়ে চিন্ময় একটু তাকিয়ে রইল তার দিকে। কি করে জানলেন? জবাব দিতে একটু ইতস্তত করল মালতী।
তারপর অত্যন্ত সহজভাবে বলল, আমি যে তাকে চিনি। তাই নাকি? ইস, আমার সঙ্গে যদি আলাপ হতো। বলেন তো, পরিচয়ের ঘটকালিটা আমিই করি। অশেষ ধন্যবাদ মালতী দেবী। আপাতত তিনি একটু নিরাপদে থাকুন, তারপর দেখা যাবে। কেন, তার সঙ্গে বিয়েতে আপনার মত নেই? না। পছন্দ হয়নি বুঝি? দেখিনি তো। শুনেছেন তো? শুনিও নি। শোনেনও নি? তিনি কে আপনি জানেন না বলতে চান? কি করে জানব? কি করে জানবেন? তা কি আমি বলে দেব? কলকাতা থেকে এত মাইল তাহলে দৌড়ে এলেন কেন? মার অসুখের খবর পেয়ে। শেষে শুনলাম। কি শুনলেন? কৌতূহলে যেন ফেটে পড়ল মালতী। বাজে কথা বলেই সময় কাটাবেন বুঝি? বাজে? একজনের জীবন মরণের কথা বাজে? জীবন মরণ কেন? জীবন মরণ কেন? নয়, আপনি তো অনায়াসে অবহেলা করে চলে এলেন, আর মেয়েটি আমাকে বলল সে আর প্রাণ রাখবে না। দুষ্টুমি না? কিন্তু আপনার অবগতির জন্যই বলছি, তিনিই আমাকে নিষ্কৃতি দিয়েছেন। কীরকম? কীরকম? তাহলে শুনুন। বাড়ি যেতেই মা বললেন আমার অসুখের খবরটা বাজে, আসলে মেয়ে দেখতে ডেকেছি। আমি বললাম তার মানে? মা বললেন মানে এই যে গ্রুপে গুণে একটি মনোমত পাত্রী। এই পর্যন্ত বলতেই সবেগে বাধা দিলাম। বললাম অসম্ভব, বিয়ে আমি এখন কিছুতেই করব না। তারপর চলল কথা কাটাকাটি, মান অভিমান। শেষে যখন কেমন করে কথা দিয়ে বিয়ে ফেরাবেন ভাবছেন, তখন খবর পাওয়া গেল মেয়েটি বিয়ে করতে রাজি নন এখন। হলো? এবার এই প্রসঙ্গে জবনিকা পড়ুন। তাহলে যা খুশি বলুন, আমি বই পড়ি। চিন্ময় অ্যাটাচি কেস খুলে একখানা বই বার করল। মালতী বাধা দিয়ে বলল, একটা কথা, আপনি নিশ্চয় জানেন না যে মেয়েটি পাটনাবাসিনী? না। তাও জানেন না? না। আমি জানি। তা তো দেখতেই পাচ্ছি। সে কেমন করে, কি করে, কার মেয়ে, তাও কি আপনার জানতে ইচ্ছে করে না? না। কেন? কেন শুনবেন? চিন্ময়ের চোখে দুষ্টুমির হাসি চকচক করে উঠল। একটু হেসে বলল, আমি একটি মেয়েকে চিনি, যিনি বিশ্ব সংসারে একেবারে অদ্বিতীয়া, আর তিনিই থাকেন পাটনাতে। অতএব। মালতীর চোখেও ঝিলিক লাগল। যদি বলি সেই অদ্বিতীয়টি আর তিনি এক দেহ এক প্রাণ, বলেই তার গৌরবর্ণ যেন অচিরেই রঞ্জিত হয়ে গেল। মুখ নিচু করল সে। চিন্ময় হঠাৎ তার পুরু লেন্সের চশমা থেকে দৃষ্টিটি মালতীর ওপর স্থির করল। তারপর অনেকক্ষণ পরে বলল, সত্যি? মালতী নিতান্ত উদাস চোখে অন্যদিকে তাকিয়ে রইল। সত্যি নাকি? মালতী চুপ। চিন্ময় একটু থেমে বলল, তারপর এক টানা অনেকক্ষণ দুজনেই নিঃশব্দ। দুজনের দৃষ্টি বাইরের দৃষ্টে নিবদ্ধ। গাড়ির ঝিকঝিক শব্দে ক্রমশ কর্কশ, গাড়ির ঝিকঝিক শব্দ ক্রমশ কর্কশ, আরও কর্কশ হয়ে শেষে ঝিমিয়ে এলো। শেষে ঘটাং করে একটা স্টেশনে এসে থামল। চিন্ময় সেই যে গম্ভীর মুখ করে বসেছিল, তেমনি গম্ভীর মুখে নেমে দাঁড়ালো। যতক্ষণ না আবার গাড়ি ছাড়ল, দাঁড়িয়েই রইল ততক্ষণ। এবার গাড়িতে উঠতেই মালতী বলল, আমার সঙ্গটা যেন আপনার অসহ্য ঠেকছে মনে হচ্ছে। ছি, তা কি হতে পারে? তবে? তবে কি?
আপনার ব্যবহার তো আপনার কথা সমর্থন করছে না। না, কেন? কেন সে কথা তো আপনিই ভালো জানেন। মালতী অবাক হলো, মুখের ওপর চোখ রেখে নরম গলায় বলল, রাগ করেছেন নাকি? রাগ? এমন করে কথাটা উচ্চারণ করলো চিন্ময় যেন এর চাইতে বিস্ময়ের সংসারে আর কিছুই নেই, থাকতে পারে না। রাগ আমি করব? কেন? আমার মতো একটা নগণ্য মানুষ, এমন একটা হতভাগ্য অযোগ্য মানুষ, বাংলাদেশের পুরুষ হয়ে জন্মেও যার বিয়ে হয় না। ও, এতক্ষণে বুঝল মালতী। বুকের মধ্যে একটা সুখের ছলছলানি বয়ে গেল স্রোতের মতো। একটা মধুর লজ্জা তার সমস্ত দেহ মন মথিত করল। খানিকক্ষণ চুপ করে থেকে ছেলে মানুষের মতো বলল, আমি কি জানতাম নাকি? তারপরেই দু হাতে মুখ ঢেকে বালিশের মধ্যে মুখ গুজে দিল। অনেকক্ষণ পর অনুভব করল চিন্ময় হাত রেখেছে তার মাথার ওপর, নিচু গলায় বলছে, শোনো। বলুন। এখন তো জানলে, এখন কি তোমার মতের কোনো পরিবর্তন হয়েছে? জানি না। আমি কিন্তু জানি। বালিশে মুখ ঢেকেই মালতী চাপা গলায় জবাব দিল, বেশ তো, তা সে জানাটা কি তা শুনবে না? না। ঠিক ঠিক। তাহলে আমার যা খুশি করব তো? আমি জানি না। জানো জানো, নিশ্চয়ই জানো, দুষ্টু মেয়ে কোথাকার। চিন্ময় জোর করে তার মুখ থেকে বালিশ কেড়ে নিল। তারপর আস্তে নিজের একখানা হাত মালতীর হাতের ওপর রেখে চুপ করে বসে রইল। দুদিন পর অবনীবাবু এবং তার স্ত্রীর নামে একসঙ্গে একখানা চিঠি এলো। মা, বাবা, আমি অবাধ্যতা করে যে অন্যায় করেছি তার অনুশোচনায় আমার মন উদ্ভ্রান্ত। তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি সর্বান্তকরণে মত দিচ্ছি। ইতি স্নেহের মালতী। আর ওদিকে চিন্ময়ের মাও এক চিঠি পেলেন সেদিন। মা, যদি ও পক্ষ থেকে কোনো অমত না হয় আমার কোনো আপত্তি নেই। আমি ভেবে দেখলাম বিয়ে তো একদিন না একদিন করবই, অথচ এখন না করে কেন তোমার মনোবেদনার কারণ হই? আমাকে মেয়ে দেখতে হবে না, তোমাদের পছন্দই আমার পছন্দ। যত তাড়াতাড়ি হয় ঠিক করে আমাকে জানিও, সেই অনুসারে আমি ব্যবস্থা করব। ইতি চিন্ময়। শুনছিলেন প্রতিভা বসুর লেখা গল্প বিয়ে। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।